হ্যালো আপুরা অ্যান্ড হ্যালো ভাইয়ারা, আজকে আমি চলে আসলাম পিচ্চি প্যাচাল উইথ অনন্যা নিয়ে। আজকের গল্পটা ছোট বাট খুবই মাইন্ড ব্লোয়িং হতে যাচ্ছে। সো হোপফুলি এই পিচ্চি প্যাচাল তোমাদের অনেক ভালো লাগবে। আর পিচ্চি প্যাচালটা শুরু করার আগে যেটা না বললেই না, আজকের বারো প্যাচালকে নন স্পন্সার করছে না দেন স্কিন আর্টিস্ট্রি। অনেকদিন ধরে তোমরা রিকোয়েস্ট করছিলে আমি যেন এমন একটা সিরাম তোমাদেরকে সাজেস্ট করি যেটা বলতে পারো কাইন্ড অফ অল ইন ওয়ান, যেটা ব্যবহার করলে তোমার স্কিন ব্রাইটেনিং হবে, স্কিনের আনইভেন টোন দূর হবে, স্কিন যদি সেন্সিটিভ থাকে সেটাকে কামিং সুদিং করতে সাহায্য করবে এবং স্কিন ডিপলি হাইড্রেটেড হবে। সো সবার কথা মাথায় রেখে আজকে এমন একটা সিরাম তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, আর সেটা হচ্ছে আইনে ব্র্যান্ডের এই ভিটা ড্রপ সিরাম। এতে আছে নাইসিনামাইড, ভিটামিন সি, হাইলুরনিক অ্যাসিড, প্যান্থনল, যেটা তোমার স্কিনটাকে ব্রাইটেনিং করে কামিং সুদিং করে স্কিনটাকে গ্লোয়িং এবং হেলদি করতে সাহায্য করবে। যাদের পক্ষে অনেক সিরাম কেনা পসিবল না, জাস্ট একটা সিরামই ব্যবহার করতে চাচ্ছ এবং সেটা যেন খুবই লাইট ওয়েট হয়, যেন তোমরা এই গরমে দিনে এবং রাতে ব্যবহার করতে পারো, এটা হচ্ছে সেরকম টাইপের একটি সিরাম। আর বিশেষ করে যারা প্রেগনেন্ট আছো, চাইলেই ব্রাইটেনিং কিছু ব্যবহার করতে পারো না, তারা চাইলে এটা ব্যবহার করতে পারো। এটা হচ্ছে একটি প্রেগনেন্সি সেফ সিরাম, আর যেটা না বললেই না, এটা কিন্তু ফাঙ্গাল অ্যাকনি সেফ না। এই প্রোডাক্টই তোমরা পেয়ে যাচ্ছ স্কিন আর্টিস্ট্রি পেজে। স্কিন আর্টিস্ট্রি পেজের যাবতীয় ইনফরমেশন আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, যেন তুমি সেখান থেকে চাইলেই 100% অথেন্টিক প্রোডাক্ট পারচেস করতে পারো। সো হ্যাশট্যাগ সেল প্রমোশন ডান। তো চলো দেরি না করে শুরু করে দিই আজকের 12 প্যাচাল। আজকে তোমাদের সাথে একটা আনসলভ মিস্ট্রি শেয়ার করতে যাচ্ছি, যাকে নিয়ে আজকের আমাদের এই 12 প্যাচাল। তার নাম হচ্ছে মিস জাং ওয়েং। তিনি হচ্ছেন চায়নার একজন নাগরিক। 1998 সালের দিকে তিনি একজন অ্যাক্টিভ অ্যাঙ্কার ছিলেন। তিনি এতটাই ফেমাস ছিলেন, বলতে পারো কাইন্ড অফ সেলিব্রিটি। তাকে সবাই অনেক পছন্দ করতো। তিনি দেখতে অনেক সুন্দর ছিলেন, তার কথাবার্তা অনেক সুন্দর ছিল। ওনার উপস্থাপনা করা এমন কোনো প্রোগ্রাম নাই যেটা হিউজ পপুলার হয় নাই চায়নাতে ওই টাইমে। 1998 সালে হঠাৎ করে চায়নার বুক থেকে মিস জ্যাং গায়েব হয়ে যান এবং তার প্রতিবেশী, তার কলিগ, কোওয়ার্কার কেউ জানে না মিস জাং উইং কোথায় চলে গেছে। আর তিনি যখন গায়েব হয়ে যান তখন তিনি 8 মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। একজন 8 মাসের অন্তঃসত্ত্বা নারী স্বেচ্ছায় কখনোই সে কোনো জায়গা থেকে গায়েব হতে পারে না। এর রিজন, এই সময় সে প্রচুর পরিমাণে সিক অবস্থায় থাকে, তাকে বিভিন্ন ডক্টর দেখানোর সময় হয়, যে কোনো মুহূর্তে তার বেবি হয়ে যেতে থাকে, বিভিন্ন ঝামেলার মধ্য দিয়ে তাকে যেতে হয়। এরকম একটা সময় যদি একজন মহিলা গায়েব হয়ে যায়, অবশ্যই ধরে নিতে হবে সে নিজে থেকে গায়েব হয়নি, তাকে কেউ গায়েব করে ফেলেছে। অনেকেই বলে জাং ইয়াং গায়েব হওয়ার আগে অনেকবার আত্মহত্যা করার চেষ্টা করেছে। এর রিজন, তখনকার সময় ডালিয়ান চায়না নামের একটি এরিয়ার মেয়রের সাথে তার প্রেম ছিল, আর তিনি অলরেডি বিবাহিত। তার মানে জাং ইয়াং হচ্ছেন একজন মিস্ট্রেস, এবং হু নোজ তার পেটে যে 8 মাসের বাচ্চা ছিল সেটা হয়তোবা এই মেয়রের। ডালিয়ান চায়নার মেয়রের নাম ছিল বো শিলাই। ওই মুহূর্তে তিনি তার দ্বিতীয় স্ত্রী মিস কুয়ের সাথে সংসার করছিলেন। তো যেটা হয়, অনেক দিন ধরেই বো শিলাইয়ের সাথে জং ইয়াংয়ের রিলেশনশিপ ছিল। হঠাৎ করে তিনি অন্তঃসত্ত্বা হয়ে যায়, আর তিনি যখন থেকে প্রেগনেন্ট হয়ে গেছে, বো শিলাই ওকে একটু ইগনোর করতে থাকে। আর এই জিনিসটা জো ইয়াংকে একেবারে ডিপ্রেশনে ফেলে দেয়। সে কয়েকবার তার সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করে, বাট তার ওয়াইফের কারণে সে কখনোই বো শিলাইয়ের সাথে কন্ট্যাক্ট করতে পারতো না। সো একবার এমন একটা অবস্থা হয়, সোশ্যাল মিডিয়াতেই হঠাৎ করে উনি চ্যালেঞ্জ করে বসেন যে উনি চাইলে প্রমাণ করে দিতে পারবেন ওনার পেটে যেই বাচ্চা আছে সেটা হচ্ছে বো শিলাইয়ের বাচ্চা, যেটা মিস কু একদমই মেনে নিতে পারে নাই। যে তার হাজব্যান্ডকে অসম্মান করা মানে কিন্তু তার অসম্মান করা। সো আলটিমেটলি এই মেয়েটা ওপেন চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে তাকে বেসিক্যালি অসম্মান করেছে। মিস কু যেটা করে, স্পেশাল ফোর্সেস দিয়ে মিস জাংকে ফোর্স করতে থাকে যেন সে তার ক্যারিয়ার ছেড়ে দিয়ে চায়না ছেড়ে চলে যায়, না হলে তার সাথে খারাপ হবে। হঠাৎ করে জিং একদিন জানতে পারে উনি যে ব্রডকাস্টিং স্টেশনে জব করেন সেখান থেকে তাকে ফায়ার করে দেওয়া হয়েছে। জিং যখন এই নিউজটা পায়, ওই মুহূর্তে তিনি ডালিয়ার জাংশং হোটেলে অবস্থান করছিলেন। উনি অনেক ডিপ্রেস হয়ে কয়েকবার আত্মহত্যা করার চেষ্টা করেন, আর এই ঘটনার কয়দিন পরেই হঠাৎ করে মিস্টেরিয়াসলি উনি গায়েব হয়ে যান এবং ওনার পরিচিত কেউ জানে না রাইট নাও তিনি কোথায়। আর সবচেয়ে ক্রিপি বিষয় হচ্ছে
উনি যেদিন গায়েব হয়ে যান তার একদিনের ভিতরেই তার যত ভিডিও ছিল, টিভি চ্যানেলে যত নিউজ তিনি প্রেজেন্ট করেছিলেন অথবা যতগুলো প্রোগ্রামে উনি অ্যাটেন্ড করেছিলেন, সব ফুটেজ গায়েব হয়ে যায়। 1998 সালে যদিও বা ইন্টারনেট এতটাও ডেভেলপ ছিল না, এরপরও যাও কিছু ছবি তার পাওয়া যেত অথবা তার ব্যাপারে যেসব ইনফরমেশন ছিল সবগুলো ইন্টারনেট থেকে গায়েব করে দেওয়া হয়েছিল। মানে এখন তুমি যদি জিং ওয়েংয়ের নাম দিয়ে গুগলে সার্চ করো, মাত্র হাতে গোনা 2 থেকে 3টা ছবি পাবে। তাছাড়া সে যে একটা মানুষ আর সে যে পৃথিবীতে ছিল এবং সে একজন নিউজ প্রেজেন্টার ছিল, সেটার কোনো এভিডেন্স তোমরা অনলাইনে পাবে না। পাওয়ারফুল ব্যক্তি ছাড়া কারো পক্ষে সম্ভব না ওনার মতো একজন সেলিব্রিটিকে রাতোরাত গায়েব করে ফেলা এবং ওনার আইডেন্টিটি পৃথিবী থেকে মুছে ফেলা। তার হারিয়ে যাওয়ার এই নিউজটি আবার ব্লু আপ হয়ে ওঠে একটা বডি এক্সিবিশনের জন্য। এখন অনেকে চিন্তা করতে পারো এই বডি শো এক্সিবিশনটা আসলে কি। আমি পাশ দিয়ে তোমাদেরকে ছবি দেখাবো। এটা দেখানোর আগে ওয়ার্নিং করতে চাই, তোমরা যে সকল মূর্তিগুলোকে দেখতে পাবে এগুলো আসলে মূর্তি না, এগুলো মানুষের অ্যাকচুয়াল বডি। এই প্লাস্টিনেশন পদ্ধতি করার যে প্রসেসটা ছিল সেটা হচ্ছে বডি থেকে খুব সূক্ষ্মভাবে ফ্যাট এবং পচনশীল যত অর্গান আছে সেগুলোকে আলাদা করে ফেলা হবে। এরপর সেই বডিটার থেকে যত ময়েশ্চার আছে সেটাকে বের করে ফেলা হবে। বডিটার মাসেলগুলো যখন একদম ড্রাই অ্যান্ড ফিট, এই অবস্থায় এটাকে একটা প্রিজারভেশনের মাধ্যমে ডুবিয়ে রাখা হবে। আর এখানে ডুবিয়ে রাখার আগে এক একটা বডিকে তারা যে পজিশনে রাখতে চায় সে পজিশনে সেটাকে শক্ত করে ধরে রাখবে। সেটা যখন ফিক্স হয়ে যাবে এরপর এটাকে প্রিজার্ভ করা হবে। এরপর এখান থেকে বের করার পর সারা জীবনের জন্য এই বডিটা একটা মূর্তিতে পরিণত হবে আর এটাকে যেভাবে রাখা হবে বডিটা সারা জীবন সেভাবেই থাকবে। এই টাইপের বডি এক্সিবিশনগুলো মূলত এডুকেশনাল পারপাসে করা হয়ে থাকে। স্টিল নাও বিভিন্ন দেশে বডি এক্সিবিশন শো করা হয় এবং এটা এতটাই পপুলার ছিল যে যারা এই বডি এক্সিবিশন শোগুলো করতো তারা মিলিয়ন মিলিয়ন ডলার আর্ন করতো। ভন হগিংস নামের একজন আর্টিস্ট প্রথমবারের মতো এই বডি এক্সিবিশন তৈরি করেন। ভন হগেন যে এই টাইপের বডি এক্সিবিশনগুলো করতো এটা নিয়ে একটু কন্ট্রোভার্সিয়াল বিষয় আশায় ছিল, কজ কেউ জানে না উনি যে বডিগুলোকে নিয়ে আসতেন এগুলো অ্যাকচুয়ালি কোথা থেকে এসেছে। 2012 সালে উনি যে এক্সিবিশনটা করে সেখানে একটি প্রেগনেন্ট মহিলাকে পাওয়া যায় আর তার পেটের সাইজ থেকে বোঝা যায় তার পেটের বাচ্চাটা অলমোস্ট 8 মান্থের। আর এই বডিটাকে দেখার পর অনেকেই চায়নার মিস জাংয়ের গায়েব হয়ে যাওয়ার সাথে এটাকে মেলানোর চেষ্টা করতে থাকে। যেহেতু এই বডি এক্সিবিশনে কোনো বডির নিচেই তাদের নাম তাদের পরিচয় দেওয়া থাকতো না, সো কেউ জানে না এই বডিগুলোর অ্যাকচুয়াল মালিক কে। চায়নাতে যেখানে এই বডি এক্সিবিশনের প্যাস্টারাইজেশন প্রসেস হতো, এই ল্যাবটা আর কোথাও অবস্থিত না, সেটা হচ্ছে ডালিয়ান, চায়নাতে অবস্থিত। যেহেতু মিস জাং ডালিয়ান শহর থেকে গায়েব হয়েছে এবং তার প্রেম ছিল ডালিয়ান শহরের মেয়রের সাথে এবং এই বডি শো এক্সিবিশনের প্যাস্টারাইজেশন ল্যাবটাও ছিল ডালিয়ানে, নেটিজেনরা কাইন্ড অফ কনস্পিরেসি থিওরি তৈরি করতে থাকে যে মেবি এগুলো কোইন্সিডেন্সলি হচ্ছে না। এই ল্যাবে চাকরিরত একজন এমপ্লয়ি জানান যে এখানে ব্ল্যাক মার্কেটের অনেক বডি আসতো যেগুলোর কোনো ঠিকানা কেউ জানে না। এই ঘটনাটা যখন ভাইরাল হয়ে যায় তখন ডালিয়ানের মেয়র জানান যে এবিসি নিউজ তাকে টাকা দিয়েছে এই ঘটনাটা বানিয়ে মানুষকে জানানোর জন্য, যেন তাদের চ্যানেলের টিআরপি বাড়ে। এই নিউজ ব্লু আপ হওয়ার পর ভগওয়াগেনকে একটা স্টেটমেন্ট রিলিজ করতে বলা হয়। উনি যেটা জানান, এই লাশটা আর কারো না, আমার ওয়াইফের এক চাইনিজ ফ্রেন্ডের, উনি স্বেচ্ছায় এই লাশটা আমাদেরকে উনি দিয়েছে। এবং তিনি আরও জানান যে যাদের যাদের বডি আমরা কালেক্ট করেছি তাদের পারমিশন নিয়ে আমরা বডি নিয়েছি, বাট হয়তো বা তারা তাদের ফ্যামিলিকে জানায়নি যে তারা আমাদেরকে পারমিশন দিয়েছে। এখানেই আসলে মিসকনসেপ্টটা তৈরি হচ্ছে। তো সবাই যেটা বলতে থাকে যে কোন 8 মাসের অন্তঃসত্ত্বা মহিলা নিজে থেকে রাজি হন তার বডিটা দিয়ে দিতে, আর কোন 8 মাসের অন্তঃসত্ত্বা মহিলা চিন্তা করতে থাকেন আর তার বেস্ট ফ্রেন্ডকে বলেন যে দেখো আমি যদি 8 মাস অবস্থায় মারা যাই তাহলে আমার বডিটা তোমরা তোমাদের এক্সিবিশনে ইউজ করতে পারো। এরকম টাইপের চিন্তা তো কোনো মায়ের মনে আসতেই পারে না।
ভন ওয়াগেনের নামে আরও অনেক দেশ থেকে কমপ্লেন আছে যে সে অনেক ব্ল্যাক মার্কেট থেকে এইসব বডি কালেক্ট করেছে। অনেক দেশেরই সে বিভিন্ন প্রিজনার, হাসপাতালের রোগী, সাইকিয়াট্রিক অ্যাসাইলেমের মানসিক রোগীদের কালেক্ট করতো। এক একজনের রোগ অথবা এক একজনের লাইফস্টাইল অনুযায়ী তাদের বডির অ্যানাটমি কেমন হতো সেগুলো নিয়ে সে রিসার্চ করতে খুব পছন্দ করতো। কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে এই ফ্যাক্টরিটার মেইন লিডার হচ্ছে মিস কু। এখন হু নোজ মিস কু হয়তোবা মিস জেংয়ের লাশ এনে এখানে দিয়ে দিয়েছিলেন এটাকে বডি এক্সিবিশন করার জন্য। মানে যখন সবাই জানতে পারে যে মিস কু হচ্ছে এই ল্যাবটার মালিক, এরপর থেকে মানুষের ভিতরে বলতে পারো কাইন্ড অফ স্পেকুলেশন শুরু হয়ে যায় যে মেবি এটা হতেও পারে। এরপর 2013 সালে মিস্টার বো ব্রাইবারি অ্যান্ড এমবেজলমেন্টের জন্য, হোপফুলি আমি ঠিক মতো উচ্চারণ করতেছি, তাকে লাইফ ইন প্রিজনের সেন্টেন্স দেওয়া হয়। আর তার ওয়াইফ মিস কুকে গ্রেপ্তার করা হয় একজন ইংলিশ ম্যানকে মার্ডার করার জন্য, যে কিনা তাদের ফর্মার বিজনেস পার্টনার ছিল 2012 সালে, এবং তাকেও লাইফ ইন প্রিজন সেন্টেন্স দেওয়া হয়। তো তারা দুজনের পাপের শাস্তি পেয়েছে, বাট এখনও এই মিস্ট্রিটা আনসলভ রয়ে গেছে যে কোথায় গেল মিস জাংয়ের এই বডি। এখন অনেকেই চিন্তা করতে পারো ডিএনএ টেস্ট করে তো চাইলে ডক্টররা দেখতেই পারে আর সায়েন্টিস্টরা দেখতেই পারে যে বডিটাকে তারা এক্সিবিশনে রেখেছিল সেটা মিস জেংয়ের বডি কিনা। ডক্টররা জানায় তারা চাইলে হয়তো বা মিস জেংয়ের, মানে যেটা মানুষ বলছে যেটা মিস জেংয়ের বডি সেটা ডিএনএ টেস্ট করে দেখতে পারে। বাট যেহেতু প্রচণ্ড হার্শ কেমিক্যালের মধ্য দিয়ে এটাকে প্যাস্চারাইজেশন করা হয়েছে, এটাকে এভাবে প্রিজার্ভ করা হয়েছে, সো ওনারা চাইলেই ডিএনএ টেস্ট করে 100% রেজাল্ট তারা পাবে না, যে কারণে তার বডির ডিএনএটা টেস্ট করা হচ্ছে না। কিন্তু সেটার জন্য অনেক আইনি প্রসেসের মধ্যে দিয়ে যেতে হবে, যেহেতু মিস জাংয়ের কোনো ফ্যামিলি মেম্বাররা সামনে আসেনি এবং তারা জানায়নি যে তারা এই ডিএনএ টেস্ট করে দেখতে চায়, তাই আর এই বডিটা ডিএনএ টেস্ট করা হয়নি। সো আপন ভাইয়ারা, এই ছিল হচ্ছে মিস জাংয়ের মিস্টিরিয়াসলি ভ্যানিশ হওয়ার লাইফ স্টোরি। আজ পর্যন্ত কেউ জানে না মিস জাং কোথায়। কে ধারণা করে থাকেন বডি এক্সিবিশনে যে লাশটাকে দেখানো হয়েছিল সেটাই মিস জাংয়ের লাশ। বাট এটা যদি সত্যি হয়ে থাকে, একবার চিন্তা করো যে মিস কুয়ের রিভেঞ্জ নেওয়ার ওয়েটা কী পরিমাণে ডেঞ্জারাস। মানে তুমি আমার হাজব্যান্ডের সাথে পরকিয়া করে প্রেগনেন্ট হয়েছো, নাও তোমার বডি এখন আমি এক্সিবিশনে দিয়ে দিলাম, সারা জীবন পৃথিবীর মানুষরা তোমার বডি দেখবে। ও মাই গড, এটা চিন্তা করতে আমার কাছে খুব ভয় লাগছে। আশা করি এটা মিস জেংয়ের কোনো বডি না, এরপরও এটা কোনো একজন মায়ের বডি। এই ছিল হচ্ছে আজকের ইন্টেন্স পিচি প্যাচাল। হোপফুলি তোমাদের ভালো লাগছে। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে সাবস্ক্রাইব করতে ভুলবে না। আবার কোনো একদিন দেখা হয়ে যাবে নতুন 12 প্যাচাল নিয়ে। টিল দেন, I love it.